আমি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, শীর্ষ 2-3 জন নেতার মধ্যে আল্লাহ এটা আমাকে দান করেছেন। আমি পৃথিবীতে একমাত্র মানুষ, বাংলাদেশি পাসপোর্টে 193টি দেশ ভ্রমণ করেছি। কৈশোর বয়সে আমি 11টি বই লিখেছি। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগের খেলোয়াড় ছিলাম এবং আমার সেই 1944 সাল থেকে যখন আমি রাজনীতি শুরু করি তখন থেকে এই মানব কল্যাণ মানবসেবায় আমি অংশ নেই। কামরাঙ্গীরচর, শহীদনগর, ইসলামাবাদ নিম্নাঞ্চল ছিল, তখন থেকে বন্যা দুর্গত মানুষের পাশে আমি দাঁড়াই এবং এই কামরাঙ্গীরচর ছিল নিম্নাঞ্চল, বন্যায় ডুবে যেত। 1988 সালে কিল্লার মোড় থেকে কামরাঙ্গীরচরের প্রথম কাঠের একটি সেতু আমি নির্মাণ করে দিই। এখানে কোনো রাস্তাঘাট ছিল না, এখানে ক্ষেত ছিল, হাইল ক্ষেত ছিল, টমাটো এবং বিভিন্ন কাঁচামরিচ, বিভিন্ন ধরনের ধান ক্ষেত ছিল এখানে। তো সেই সময় আমি এখানকার লোককে বলেছিলাম, এবং এই মাকবর বাজারে আমি একটি বিএনপির ক্লাব করেছিলাম, ধর আমি বিএনপি ঢাকা মহানগরের অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। তো ওই সময় আমি বলেছিলাম যে আপনারা আমার পাশে থাকেন, আমি এই কামরাঙ্গীরচরকে একটি মিনি হংকং এবং সিঙ্গাপুর বানাবো। তো সেই সময় 1991 সালে আমি ঢাকা মহানগর বিএনপি অর্গানাইজেশন ছিলাম এবং এই এলাকা থেকে আমি একমাত্র প্রার্থী ছিলাম। সালাম তালুকদার, মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষ নেতারা আমাকে বলেছিল যে তুমি যদি নির্বাচন করতে চাও তাহলে তুমি নির্বাচন করতে পারো। এখন বেগম জি আমাকে অনুরোধ করেছিলেন তুমি নির্বাচনকে এইবার না করে পরবর্তী পর্যায়ে করো। আমি বেগম জিয়ার মুখের কথা ফেলতে পারিনি এবং আমি কোনো অবস্থাতেই বিরোধ করতে চাইনি। আমি বলেছি যে উনি প্রথম জীবনে অনুরোধ করেছিলেন আমাকে, সেই অনুরোধকে আমি রক্ষা করেছিলাম। আমি আমার কৈশোরে এই এলাকার এমপির সিট ত্যাগ করেছিলাম। জেনারেল শওকত, ওই সময় আমি ব্যক্তিগত অর্থ, আমার বন্ধুবান্ধবের অর্থ এবং এলাকাবাসী অর্থের টাকায় উনি এমপি নির্বাচিত হন। পরবর্তী পর্যায়ে এখানে যে ইউএনডিপির যে প্রজেক্ট আছে 350 কোটি টাকার, কামরাঙ্গীরচর, শহীদনগর, ইসলামাবাদ আমরা নির্মাণ সেই যে উদ্যোগ ইউএনডিপির, সেটা প্রথম আমি গ্রহণ করি। পরবর্তী পর্যায়ে সালাম জেনারেল শওকতের নেতৃত্বে এখানকার রাস্তাঘাট হয় এবং 91 নির্বাচন চলাকালীন সময় বেগম জিয়াকে নিয়ে আমি নৌকা এবং রিক্সাকে শূন্য করে এই পুরো এলাকা আমি ওনাকে ঘুরিয়েছিলাম, অনেকগুলো জনসভা করেছিলাম। কামরাঙ্গীরচরে যারা আদিবাসী তারা জানেন এই সব ঘটনা এবং ওনাকে দিয়ে আমি ওয়াদা করেছিলাম যে এখানে আমরা একটা বিএনপি ক্ষমতায় আসলে এখানে আমরা একটা ব্রিজ করবো এবং বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এখানে একটি ব্রিজ হয়েছিল। সেই জিনিসগুলো আমার অবদান। এখানে আমি আমার কৈশোরেই ত্যাগ করা শিখেছি এবং মানব কল্যাণের জন্য আমি সারা জীবন কাজ করেছি। আমি একটি বাড়ি নির্মাণ করে সেটা আমি দান করেছি মানব কল্যাণের জন্য। এই যে ঈদ আসে, 2টি ঈদে আমি ঈদ সামগ্রী বিতরণ করি, শীতে কম্বল বিতরণ করি। গরমের সময় দেখবেন আমি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জুস, পানি, স্লাইড এগুলো দিই। এবং এই করোনার 3 বছর যখন মানুষ ঘরে আবদ্ধ ছিল, আমি রাস্তায় বেরিয়ে শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে আমি করোনা মহামারী মানুষকে আর্থিক সহায়তা করেছি, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমি দিয়েছি। আমার পুরো জীবনই হচ্ছে মানব কল্যাণের। আল্লাহ তাআলা কেন আমাকে এমপি বানান, সব ধরনের যোগ্যতা থাকার পরও আমাকে আল্লাহ কেন এমপি বানাননি, এটা পরম করে আল্লাহ জানে, হয়তো ভালোর জন্যই বানাননি এবং এখনও আল্লাহ আমাকে বানাবে কি বানাবে না আমি জানি না। তবে আমি সকল সময় নির্যাতিত মানুষের পক্ষে ছিলাম। 17 বছর আওয়ামী লীগের শাসনামলে যখন বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতারা যখন অত্যাচারিত ছিল, আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং তারা যারা এখন বিএনপি করে, জামাত করে, তারা জানে তাদের পাশে ছিলাম। এবং 10ই জুলাই থেকে লাগাতার আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ যে অন্যায় করতেছে, এই জন্য আমি ছাত্রদের পক্ষ অবলম্বন নিয়েছিলাম এবং 14 আগস্ট পর্যন্ত লাগাতার আমি এই জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। ঠিক একইভাবে 5ই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হয়, যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ হচ্ছিল, লুট হচ্ছিল, হামলা হচ্ছিল, সেই সময় আমি আমার ভিডিও পেজে, আপনারা যারা আমার ভিডিও দেখেন সেই ফুটেজ এখনো আছে, আমি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলাম। আওয়ামী লীগের যারা নির্যাতিত কর্মী, অসহায় কর্মী, আমি ঢাকার সাথে অধিবাসীদেরকে এবং বিএনপি, জামাতের নেতৃবৃন্দকে ফোন করে আমি বলেছিলাম যে আপনারা কোনো অবস্থাতে কারো বাড়িতে আগুন দেবেন না, আপনারা কারো বাড়িতে আর হামলা করবেন না, লুট করবেন না। তারপরে সবাই আমরা ভাই, ঢাকার সাথে সব মানুষ আমরা ভাই, যাতে কোনো অবস্থাতেই কোনো মানুষের বাড়িতে হামলা না হয়। তুলনামূলকভাবে বাংলাদেশে এই ঢাকার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু কিছুটা হলেও নিস্তারে ছিল, বাড়িঘরে হামলা কম হয়েছে, আগুন হয়নি, এই ধরনের অবস্থা আমরা তৈরি করতে পেরেছিলাম। এদুল ঢাকার সাথে আমি একমাত্র মানুষ যে ঐক্যের প্রতীক। সকল রাজনৈতিক দলের মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে।
দেখেন একটি ইনফরমেশন আপনাদেরকে দেয়, আমি একজন প্রার্থী, বিএনপির একজন প্রার্থী আছে, জামাতের একজন প্রার্থী আছে, অথচ বিএনপির 4 জন প্রার্থী ছিল। হামিদ সাহেবের বাইরে আরো 3 জন প্রার্থী ছিল। নাসিরউদ্দিন পিন্টুর ছোট ভাই মনিরকে আমি আহ্বান করেছি, তুমি নির্বাচন করো না, দলের মধ্যে বিভেদ করো না, তারা কিন্তু আরেকটি দল। যেহেতু তারা আমার ছোট ভাই, তারা আমাকে মানে। এই কামরাঙ্গীর চরের যে মনির চেয়ারম্যান, তাকে আমি বলেছি ফোন করে যে মনির তুমি নির্বাচন করো না, দলের বিরুদ্ধে যেও না। সেও আমার কথা শুনেছে। তারা কিন্তু আরেকটি দল। আমি মনে করি আমি সবার অভিভাবক, সব যে এখানকার যারা রাজনীতি করে তারা আমার ছোট ভাইয়ের মতো। সে অধিকার থেকে বলেছি, ইশাক সরকারকে আমি বলেছি যে তুমি নির্বাচন করে, কিন্তু ইশাক সরকারের মনে অনেক কষ্ট, অনেক ক্ষোভ। তখন সে বুক কারা নির্যাতিত নেতা, তার পুরো পরিবার এই আন্দোলনের সময় আক্রান্ত হয়েছে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দীর্ঘদিন বিএনপি তাকে কোনো পদ পদবি দেয়নি। এটা তার সাথে অন্যায় করা হয়েছে। সেই ক্ষোভ তার মধ্যে আছে যে বিএনপি তার খবরও নেয় না, তার কোনো খোঁজ খবর নেয়, তাকে এখন কোনো পদ দেয়নি। এটা ইশাক সরকার বারবার জন্ম নেয় না। ইশাক সরকার বিএনপির একটি এসেন, সে অনেক পোড় খাওয়ায়, 100টা 200টার বিরুদ্ধে মামলা। আমার এলাকায় সে বসবাস করে, তার পুরো পরিবার, তার ভাইয়েরা বোনরা, তার পুরো এন্টার পরিবার এই 17 বছরের আওয়ামী লীগের শাসন ব্যবস্থা নির্যাতিত হয়েছে, কিন্তু বিএনপি সেই দিকে ভ্রুক্ষেপ করেনি। এই জন্য ইশাক সরকার দাঁড়িয়ে আছে। যে আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমার কাছে এমপি মন্ত্রী বড় কথা নয়, আমার কাছে হচ্ছে সকল মানুষের মানবতার সেবা করা, সকল মানুষকে ঐক্যবদ্ধ করা। আমি যারা আমার ভিডিও দেখবেন তাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আওয়ামী লীগ ভাইয়েরা এবং যারা নিরপেক্ষ মানুষ, আমাকে ভোট দিয়ে সুযোগ দেন। আমি মনে করি যে আমার যোগ্যতা থাকার পরও গত 35 বছর আগে যে এলাকার আমি এমপি হতে পারতাম, সেই এলাকা থেকে আমি এমপি হতে পারিনি। এবং জাতীয় পার্টির ভোট কম। আপনারা পার্টি দেখেন না, মার্কা দেখেন না, ব্যক্তি দেখেন। যে ব্যক্তি ভালো, সৎ ও যোগ্য, ন্যাক বান্দা, সেই ধরনের একজন মানুষকে আপনারা ভোট দেন, যিনি সংসদে। আমি একজন জাতীয় নেতা, যে এলাকা থেকে আমি এমপি নির্বাচিত হলে আমি অবশ্যই, যেহেতু আন্তর্জাতিকভাবে আমার পরিচিতি আছে, আমি সংসদে সাবলীলভাবে কথা বলতে পারবো। এবং এলাকার যে গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, এগুলোর সমস্যা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত কথা বলি। এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পারবো। যেহেতু আমি একজন শক্তিশালী এমপি হব, এলাকার মানুষের উন্নয়ন হবে, ঢাকার মানুষের উন্নয়ন হবে, বাংলাদেশের রাজনীতিতে একটা চেঞ্জ আসবে। আমার মতো মানুষ যদি সংসদে যায়, তখন পল্লীবন্ধু এরশাদ এবং জিএম কাদের বারবার বলে যে জাতির দুর্ভাগ্য, তোমার মতো মানুষ সংসদ সদস্য পায় না। আমার জন্ম গ্রামে হতো, বিভিন্ন ডিস্ট্রিক্ট হতো, আমি 5 জায়গা থেকে দাঁড়ালে এমপি হতাম। তখন আমার কর্ম এটাই বলে, আমার যে জনপ্রিয়তা বিভিন্ন মানুষের কাছে, নিরপেক্ষভাবে মানুষ আমাকে পছন্দ করে। কিন্তু যেহেতু আমার পার্টির ভোট কম, সেই জন্য আমি এমপি নির্বাচিত করতে পারি। এইবার আওয়ামী লীগের ভাইয়েরা নিরপেক্ষ মানুষ এবং যারা মনে করেন আমি যোগ্য সৎ, তারা যদি ভোট দেন, ইনশাল্লাহ আমার বিজয় কেউ ঠিক রাখতে পারবে না। আগামী দিনের নির্বাচন হোক সত্যের নির্বাচন, ন্যায় নির্বাচন, দুর্নীতির বিপক্ষে নির্বাচন, এবং চাঁদাবাজ, সন্ত্রাস এবং মবের বিরুদ্ধে নির্বাচন, এবং সংবিধানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে না ভোট দিতে হবে। না ভোট না দিলে এই সরকার যেগুলো নাকি লিখেছে, যেটা ভোটের সিচুয়েশন, সেগুলো কিন্তু আসল না। 36-37 ইস্যু, বাকি ইস্যুগুলো কিন্তু দেশের সাথে সাংঘর্ষিক, সংবিধান থাকবে না। এই জন্য আমরা না ভোট দেব, এবং সবাইকে আমি বলবো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। প্রধান কাজের মধ্যে একটি কাজ হচ্ছে যে এখানে প্রতিনিয়ত সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির হাত থেকে আমি মুক্ত করব। এখানে বিভিন্ন জায়গায় ড্রেনেজের সমস্যা আছে। এই ড্রেনেজগুলা আমি যাদের সমস্যাগুলো, সেখানে 54 বছরের সমস্যা, এই সমস্যার সমাধান আমি করব। আরেকটা হচ্ছে গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল প্রতিনিয়ত বাড়ানো হয়, গ্যাস পাওয়া যায় না। এই চ্যাপ্টার নিয়ে আমি কাজ করব। যেহেতু আমি একজন শক্তিশালী মানুষ হব, তাহলে যে কোনো মন্ত্রণালয় আমার কথা শুনবে। সেই ক্ষেত্রে আমি গ্যাস, যেহেতু আমাদের রাষ্ট্রীয় একটি সমস্যা, সেই সমস্যার সমাধানের আমি চেষ্টা করি। এখন বর্তমানে কামরাঙ্গীরচরে তীব্র গ্যাস সংকট চলছে। কামরাঙ্গীরচরে শুধু 7 আসনে, ঢাকা 7 অনেক জায়গায়। এই ব্যাপারে আপনি কি বলতে চান, একটু বলেন আমাদের। না, এই 7 আসনে যে সমস্যা, এখন তো সরকার নাই, বিশেষ করে কামরাঙ্গীরচরে অনেক সমস্যা আছে। সরকার থাকলেও সরকার নেই। আপনি কার সাথে কথা বলবেন? না, যখন আপনাকে এমপি করবে, ফোন করে, ফোন নিয়ে করে না। দেখেন, আমি আরো
প্রায় 36, 37 বা 38 বছর আগে আমি কামরাঙ্গীর চরের উন্নয়নের কাজ করি। আমি এখানে কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি। এই রাস্তাগুলোর জন্য ইউএনডিপির প্রজেক্ট, সেটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তা আমি তো এমপি হওয়ার আগে আর 38 বছর আগে কামরাঙ্গীর চরকে উন্নয়নের স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নেরই ফসল আজকে কামরাঙ্গীর চর। তো যারা পুরো আদিবাসী তারা জানে, আজকের নতুন জেনারেশন অনেক কিছু জানে না, কেন আমি তো ক্ষমতা নাই 40 বছর। আজকের নতুন জেনারেশন জানে, রাস্তাঘাট আজকে যা বিল্ডিং দেখেন সব আমার বদলে দেখেন। আমিও কিছু স্বপ্ন না থাকলে, আমি বেগম জিয়ারে না নিয়ে আসলে, আমি কাজ না করলে এগুলো হইতো না। আমি শহর বানিয়েছি। আপনি এমপি হওয়ার পর গ্যাস সংকটের সমাধান হবে তো? না, এটা রাষ্ট্রীয় সমস্যা। আমি মানুষের মিথ্যা আশ্বাস দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যাতে সমাধান হয়। ধন্যবাদ। এগুলো এদের বিরুদ্ধে